আজ বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন, ঐতিহাসিক দিন। যে জুলাই সনদের জন্য ছাত্র জনতা এবং বিপ্লবীরা, জুলাই যোদ্ধারা, রাজনৈতিক দলগুলো একের পর এক অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বিভিন্ন ধরনের কখনো কখনো চাপ প্রয়োগ, কখনো পরামর্শ, বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছিল। এবং জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার যারা, তারা বারবার এই সরকারের কাছে আবেদন জানাচ্ছিলেন এবং দাবি জানাচ্ছিলেন যে অবশ্যই জুলাই সনদ আমাদের লাগবে। আমরা এই জুলাই সনদের জন্য ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য জাগ্রত জুলাই সহ কিছু সংগঠনকে দেখেছি, তারা কাফনের কাপড় বেঁধে প্রয়োজনে উপদেষ্টাদের বাসার সামনে তারা আমরণ অনশন করবেন, এরকম ঘোষণাও কিন্তু দিয়েছিল। কারণ এই জুলাই সনদের ভিতরেই রয়েছে তাদের মুক্তি। যদি এই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ না দিয়ে যায়, না দিয়ে যদি তারা বিদায় হয়ে যায়, কোনো পরবর্তী ক্ষমতায় যারা আসবে সেই সরকারের হাতে যদি দিয়ে যায়, তাহলে এই আন্দোলনকারীরা, এই বিপ্লবীরা তারা তাদের জান নিয়ে বাংলাদেশে টিকে থাকতে পারবে না। আজ হোক কাল হোক তাদের প্রত্যেককে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এমনই একটি দাবির প্রেক্ষিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ আলাপ আলোচনার শেষে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের দীর্ঘ দিন দরবারের পরে আজকে তারা জুলাই সনদ স্বাক্ষরের দিন তারিখ নির্ধারণ করেছিলেন। এই জন্য আজকের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি স্মরণীয় দিন। এটি স্বর্ণের অক্ষরে দিনটি লেখা থাকবে। তবে এই লেখা থাকার ভিতরেও অন্যতম একটি খারাপ নজির, একটি বাজে নজির এবং একটি বেদনা বিধুর দুঃখজনক ঘটনা ঘটে গেছে। যে ঘটনার পরিপ্রেক্ষিতে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ওই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানেই একটি আবেগ ঘন বক্তব্য দিয়েছেন। তার সেই বক্তব্য, তার ওই জুলাই সনদ বা স্বাক্ষর অনুষ্ঠানের যে রাজনীতি তিনি তাৎক্ষণিকভাবে করেছেন, যে স্মার্ট রাজনীতির পরিচয় তিনি দিয়েছেন, যে স্মার্টনেসের পরিচয় তিনি দিয়েছেন, এটি বাংলাদেশের মিডিয়া পাড়ায়, বাংলাদেশের রাজনৈতিক মহলে এবং সমস্ত ছাত্র জনতা মানুষের ভিতরে প্রচন্ড প্রশংসার ঝড় বয়ে গেছে। কি বক্তব্য তিনি দিয়েছেন, তার বক্তব্যের প্রতিক্রিয়ায় কেন মানুষ প্রশংসায় ভাসাচ্ছে, এই বিষয়টি আমি আসব। তার আগে একটি বিষয়ে আপনাদের একটু জেনে রাখা দরকার বলে আমি বলছি। আপনারা জানেন কয়েকদিন আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ডিজিএফআই এর 5 সাবেক কর্মকর্তা সহ সেনাবাহিনীর রানিং এবং অবসরপ্রাপ্ত মোট 25 জন জেনারেলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা গুম এবং খুনের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই গ্রেপ্তারকৃতদের অপরাধীদের বাঁচানোর জন্য এমন কোনো কর্মপ্রচেষ্টা নাই যা তিনি করেন নাই। এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে চরম অস্থিরতা বিরাজ করেছে। সমস্ত রাজনৈতিক দলগুলো একের পর এক বিবৃতি দিয়েছে, রাস্তায় আন্দোলন হয়েছে, অবশেষে তারা তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। তবে এই গ্রেপ্তারের পরে তারা নতুন আরেকটা নাটক শুরু করেছে। সেই নাটকটা হচ্ছে গ্রেপ্তারকৃত সেনা সদস্যদের তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন না করে নিজেদের ইচ্ছা মতো, এরা মহা ব্রাহ্মণ, এরা বাংলাদেশের পৃথিবীর সবচাইতে ভিআইপি মানুষ, এই জন্য তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা যাবে না, তাদেরকে ক্যান্টনমেন্টের ভিতরে একটি অত্যাধুনিক চমৎকার ভিআইপি একটি বাসাকে সাব জেল হিসেবে নিজেরা আখ্যা দিয়ে সেখানে তাদেরকে রাখার ব্যবস্থা করেছে। এই যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনার মূল ব্যক্তি কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান। সেনাবাহিনীর যারা অপরাধী, এই অপরাধের সাথে যারা যুক্ত, যাদেরকে অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সাথে সাথে কিন্তু তাদের চাকরি চলে গেছে। তারা চাকরি যাওয়ার সাথে সাথে তার পদ কি পদবি কি এইটা কিন্তু আর বিবেচ্য কোনো বিষয় নয়। তাদের পরিচয় শুধুমাত্র তারা অপরাধী। যেটি আমরা দেখেছি যে 10 ট্রাক অস্ত্র মামলার সময় তৎকালীন
একজন মেজর জেনারেল এবং রেজাকুল হায়দার ডিএমপির পুলিশ কমিশনার, তাদেরকে কিন্তু সাথে সাথে গ্রেপ্তার করে জেলখানায় বন্দী করা হয়েছিল। ইতিপূর্বে এরকম নজির আছে তো। এই সেনাবাহিনীরই অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা জেনারেল আমান আজমি, তাকেও তো গ্রেপ্তার করে আয়না ঘরে রাখা হয়েছিল, গুম করে রাখা হয়েছিল। কর্নেল হাসিনুর রহমান, এরকম অসংখ্য উদাহরণ আমাদের চোখের সামনে রয়েছে। তাদের ক্ষেত্রে সেনাবাহিনীর মান ইজ্জতে কোনো বাধে নাই। এখন হঠাৎ করে সেনাবাহিনী তাদের মান ইজ্জতে এত আঘাত লেগে যাচ্ছে যে তারা অপরাধীদেরকে বাঁচানোর জন্য, অপরাধীদেরকে সুবিধাজনক জায়গায় রাখার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই যে তাদের কর্মকাণ্ড, বিতর্কিত কর্মকাণ্ড, বাংলাদেশের সমস্ত জনগণ যখন তাদের সমালোচনা করছে, তাদের এই বিষয়টাকে নিন্দার চোখে দেখছে, নিন্দা জানাচ্ছে, ঠিক তখন শেখ রুমিনুর রহমান পিনাকি ভট্টাচার্যের ভাষায় তিনি আনিস আলমগীর এবং ডক্টর জাহেদুর রহমান, এই মানে এক কেটাকেটির লোক, নামগুলো কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন, এক কেটাকেটির লোকগুলো যমুনা টিভির এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিক নিকোল তিনি তাদেরকে ডেকে নিয়ে গিয়ে সাক্ষাৎকার নিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন। এইখানে রুমিন ফারহানা তিনি ওয়াকারুজ্জামানের পক্ষে এমন ওকালতি করেছেন, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবার পরে মেজর কবিরকে পালাতে সাহায্য করেছে এই সেনাবাহিনী, এবং ধারণা করা হচ্ছে আর বাকি যারা আছে তাদেরকেও খুব অল্প সময়ের ভিতরে তাদেরকে সীমান্ত পার করে দেবেন। এই যখন অবস্থা, তখন রুমিন ফারহানা সেনাবাহিনীর প্রশংসায় পঞ্চমুখ। তিনি এত প্রশংসা করেছেন যে কেউ কেউ নাকি ইচ্ছাকৃতভাবে, ভুলভাবে, বিনা কারণে সেনাবাহিনী প্রধানকে, ওয়াকারুজ্জামানকে সমালোচনা করছে, এবং ওয়াকারুজ্জামান হচ্ছে নায়কের নায়ক, মহানায়ক। রুমিন ফারহানা এবং জাহেদুর রহমান দুজনই ওই অনুষ্ঠানে ছিলেন। তিনি কেন এই বক্তব্য দিয়েছেন, সেনাবাহিনীর পক্ষে কেন এরকম জঘন্যতম উকালতি করলেন, এটি আমরা বুঝতে পারি। এটি বোঝার জন্য অনেক বড় কিছু হওয়ার প্রয়োজন হয় না। এর একমাত্র কারণ হচ্ছে এই যে জাহেদুর রহমানের সাথে রুমিন ফারহানার যে পিটিশ যে বিষয়টা ধরা পড়লো না, হয়তো সেখানে তাকে বলা হয়েছে যে সেখানে যাও, যে এইভাবে কথা বলো, না হলে কিন্তু আমাদের কাছে আরো যা যা আছে সেগুলো কিন্তু ফাঁস করে দিব। যার কারণে রুমিন ফারহানা এগুলো বলতে বাধ্য হয়েছে, তা না হলে এটি বলবার কথা নয়। আর এই সমস্ত লোকগুলো যাদের এরকম এত জঘন্য কাজ করার পরেও দুইজনই আবার একই মঞ্চে দাঁড়িয়ে কিভাবে কথা বলেন, এটি আমাদের বুঝে আসে না। একজন মানুষের সামান্যতম লজ্জাবোধ থাকলে সেটা তো এই ধরনের হবার কথা না। যাই হোক, সর্বশেষ যে কথাটি বলবো, জামাত আমির যে বক্তব্য দিয়েছেন ওই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে, আপনারা জেনেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের যে বিপ্লবীরা ছিল, আহত যোদ্ধা যারা ছিল, এই আহত যোদ্ধাদের এই অনুষ্ঠানে দাওয়াত করা হয়নি। যখন তাদেরকে দাওয়াত করা হয় নাই এবং তারা এই ঐক্যমত্য কমিশনের যে সিদ্ধান্ত, জুলাই সনদের 5 নম্বর দফায় তাদের প্রচন্ড আপত্তি ছিল, তাদের দাওয়াত করা হয় নাই এই প্রতিবাদে, এবং 5 নম্বর দফাটা বিলুপ্ত করার প্রতিবাদে তারা সংসদ ভবনে প্রতিবাদ স্বরূপ তারা ওখানে হাজির হয়। হাজির হবার এক পর্যায়ে তারাও একটু বাড়াবাড়ি করেছে। তারা এক পর্যায়ে গেট টপকে প্রধান অতিথিদের, যাদের অতিথিদের যে সমস্ত আসন ছিল সেখানে তারা বসে পড়ে। পরে পুলিশ তাদেরকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে, লাঠিপেটা করে, আমরা অনেককে লাথি মারতেও দেখেছি, আঘাত করতে দেখেছি, পিটাতে দেখেছি, দিয়ে তাদেরকে সেখানে ছত্রভঙ্গ করে দেওয়া হয় সেখান থেকে। যাই হোক, সেখানে জামাত আমির সাথে সাথে তার বক্তব্যে ওখানেই প্রতিবাদ জানিয়েছেন এবং তিনি বলেছেন যে এটি অত্যন্ত লজ্জাকর, আজকের এই দিনে যেখানে তাদেরকে আমরা মাথায় করে রাখবো, যেখানে তাদেরকে সামনে এনে বসিয়ে রাখার কথা ছিল, সেটা না করে আজকে যাদের জন্য এই বাংলাদেশ, যাদের জন্য এই আয়োজন, যাদের জন্য এই পরিবেশ, তাদেরকে এই রাস্তায় ফেলে পেটানো হচ্ছে। এই লজ্জা, এই দুঃখ, এটি আমরা জাতি হিসেবে কোনো মতো অবস্থায় ভুলতে পারি না। আর ঠিক জামাত আমিরের এই বক্তব্যের বিপরীতে মির্জা আব্বাস, দেখুন মির্জা আব্বাস বলেছেন যে কিছু রাজনৈতিক দল তারা ডিস্টার্ব করছে, আমরা লক্ষ্য রাখছি,
জুলাই সনদ সমস্ত রাজনৈতিক দলদের ঐক্যমত্যের ভিত্তিতেই একটা সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। সেখানে কেউ স্বাক্ষর করতে না আসা এবং গ্যাঞ্জাম করা এটি ডিস্টার্বের অংশ, আমরা এটি মনে রাখছি। মির্জা আব্বাস, এই হচ্ছে অবস্থা। এনসিপি আসে নাই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে, তাদেরকে তো আনা উচিত ছিল যে কোনো ভাবে। কেন তারা আসলো না সেটি তো খতিয়ে দেখা দরকার ছিল। তা না করে তাদেরকে ডিস্টার্বিং দল হিসেবে, যার জন্য, যে মোল্লার জন্য সিন্নি খাইলা সেই মোল্লাকে চিনলা না, এই হলো বাংলাদেশের রাজনীতি। আর এনসিপির নেতাদের বলি যে আপনারা এই বিএনপির সাথে ঘুডু করে কোন আসন কোথায় নিবেন, কে কোন জায়গায় এমপি হবেন, সেই ঘুডু করতে যান আপনারা। এই হলো সেই দল। এই বিএনপি সমস্ত বিপ্লবের সুবিধাভোগী, এই 24-এর বিপ্লবেরও সুবিধাভোগী হয়তো হতে যাচ্ছে এই বিএনপি। এই বিএনপি এই জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের বাঁচাবে না, স্টেক হোল্ডারদেরকে বাঁচাবে না। এইটা হচ্ছে, যেহেতু আগে উদাহরণ আছে, যদি বাঁচায় তাহলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু রেকর্ড সেটা বলে না। এনসিপির সিদ্ধান্ত নেবার সময় এখনো আছে, না হলে আখেরে পস্তাতে হবে।